তো বন্ধুরা, 2015 সালের ওয়েস্ট বেঙ্গল সেটের পেপার 2 এর আমি 50টা প্রশ্ন আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। আর তোমরা যারা সেট পরীক্ষা দিচ্ছ তোমরা তো অবশ্যই দেখবে ভিডিওটা। আর যারা নেট পরীক্ষা দিচ্ছ তোমরাও দেখতে পারো ভিডিওটা, বা যে কোনো এক্সাম তোমরা দিচ্ছ, যারা ইতিহাস আছে তোমরা অবশ্যই দেখতে পারো, কারণ ইতিহাসের প্রশ্ন তো প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস হ্যাজ ইয়েল্ডেড অ্যান আইভরি পেন্ডেন্ট ফ্রম দ্য মাইক্রোলিথ কনটেক্সট। তাহলে দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে যে হাতির দাঁত এটা কোন জায়গার সাথে যুক্ত। হাতির দাঁত হলো কোথায় পাওয়া গেছে? দমদমাতে। তাহলে এক একটা হবে কি? দমদমা। তার সাথে তোমরা এটা মনে রাখবে যে বাগর, এই মহাদয়া, সরাইনগর রায়, এগুলি সমস্ত কি সাইট? মেসোলিথিক সাইট। বাগর, মহাদয়া, সরাইনগর রায় এগুলি হলো মেসোলিথিক সাইট। আর এই সরাইনগর রায়তে হত্যার প্রাচীনতম সাক্ষ্য পাওয়া যায়। এটা তোমরা মনে রাখবে যে হত্যার প্রাচীনতম সাক্ষ্য কোথায় পাওয়া যায়? এই সরাইনগর রায়তে। দেখো, দ্বিতীয় প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোয়িং হরপ্পান সাইটস হ্যাভ ইয়েল্ডেড আর্কোলজিক্যাল এভিডেন্স অফ দ্য এক্সটেন্সিভ পপুলারিটি অফ মাদার গডেস। তাহলে মাদার গডেস কোথায় পপুলার ছিল? মূলত দেখো হরপ্পার মহেঞ্জোদারো। তাহলে এটা হয়ে যাবে 2-এর এ, হরপ্পা আর মহেঞ্জোদারো। তাহলে হরপ্পার মহেঞ্জোদারো। দেখো, তাহলে এই হরপ্পা কোন জেলায় আছে? হরপ্পা আছে পাঞ্জাবের মন্টগোমারি জেলা, যেটা বর্তমান পাকিস্তানে। আর এই হরপ্পাটা কোন নদীর তীরে? ওই রাভি নদীর তীরে, খুবই সহজ। আর এই মহেঞ্জোদারোটা হলো সিন্ধু প্রদেশের লারকানা জেলা, যেটা বর্তমান পাকিস্তানে। আর এটা তো সিন্ধু নদীর তীরে। আর কালীবঙ্গান কোথায়? রাজস্থান। কিন্তু তার সাথে তোমরা এটা মনে রাখবে যে এটা রাজস্থানের কোথায়? রাজস্থানে হলো গঙ্গানগরের হনুমানগড়, যেটা কোন নদীর তীরে? ঘরঘরা নদীর তীরে। এটা হলো ঘরঘরা নদীর তীরে এই কালীবঙ্গান। আর এই রোপার লোকেশন কোথায়? পাঞ্জাবে। কিন্তু রোপারে তোমরা মনে রাখবে যে এটা স্বাধীন ভারতের প্রথম আবিষ্কৃত স্থান। কত সালে? 1953। এখানে কি পাওয়া যায়? এখানে মানুষের সাথে একটা কুকুরের সমাধি একসাথে পাওয়া যায়। তাহলে 2-এর হয়ে যাবে এ। তবে 3-এর প্রশ্ন দেখো, বেদিক রিভার্সের সাথে বেদিক রিভার্স আছে, আর আগের নাম তার সাথে মডার্ন নেম এগুলো মিলাতে হবে। দেখো, তাহলে কুবা কোনটা হবে? কুবা কাবুল। পুরুষানি রাভি, আগে পুরুষানিকে আবার ইরাবতী বলা হয়, রাভি হবে এটা। সদানীরা হলো গণ্ডক, আর শতদ্রী হলো সতলুজ বা সুতলেজ, যাই হোক। তাহলে কুবা কাবুল। তাহলে 1-এর 2 দেখেছো, এখানে একটা অপশনে কিন্তু হয়ে যাচ্ছে 1-এর 2। তাহলে এই 3-এরটা যে বি, এখানে যদি তোমাদের বাকি না জানা থাকতো তাও তোমরা কিন্তু পারতে। তো অনেক সময় এই 1-2 অপশন দিয়ে কিন্তু হয়ে যায়। তাহলে এই যে নদীগুলোর আগের নামের সাথে বর্তমান নাম কি, এগুলো পরীক্ষা খুব আসে। এটা এই যেরকম ম্যাচিংও আসে অনেক সময়, আবার মানে সিঙ্গেল ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দেয় ওয়ান লাইনার হিসেবে। যাই হোক, তার সাথে তোমরা আরও মনে রাখবে, যেমন আফগানিস্তানে কিছু স্থান বা নদীর নাম পাওয়া গেছে যেগুলি ঋগ্বেদে উল্লেখ আছে। যেমন এখানে কুবাটা আছে, কুবাটা আমরা এখানে দেওয়া আছে কাবুল। তার সাথে তোমরা মনে রাখবে সুবাস্ত যেটা হলো সোয়াত। সুবাস্ত হলো যেটা হলো সোয়াত। ক্রুম্ব হলো কুর্রম। তাহলে ক্রুম্ব হলো কি হবে? কুর্রম। তারপরে হলো গোমতী হলো গোমাল হবে, গোমাল। তারপরে হলো তারপরে ক্রুম্ব, সুবাস্ত, গোমতী আর কুবা, এগুলো হলো আফগানিস্তানে যেগুলো উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ, এগুলো হলো আফগানিস্তানের। আর এখানে যে ভারতে আরও কিছু নাম আছে তার সাথে, যেমন আছে বিতস্তা, যেটা আছে, যেটার নাম হলো ঝিলাম, বিপাশা, বিয়াস, চেনাব, চন্দ্রভাগা। যেমন এই রাভিকে যেমন ইরাবতী বলা হয়। তারপরে যেমন আরেকটা আছে চন্দ্রভাগা, যেটা চেনাব। তাহলে এই যে পুরনো নাম, বর্তমান নাম, এগুলি পরীক্ষা খুব আসে, তোমরা এগুলো একটু ভালো করে পড়ে যাবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, তাহলে এটা কী হবে? 3-এরটা হয়ে যাবে সহজেই বি। তারপরে হলো 4-এরটা জনপদ আর তার চিফ সিটি, এগুলো ম্যাচিং করতে হবে। তাহলে দেখো, এটা হয়ে যাবে অসমক হয়ে যাবে পোটান। দেখো, এইটাও কিন্তু একটা অপশানে হয়ে যাচ্ছে A3। তাহলে এটা কোনটা হচ্ছে? সি। দেখো, সহজে কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের বাকি না জানা থাকলেও কিন্তু কোনো ব্যাপার না। এই অবন্তী হয়ে যাবে মহিষ্মতি। কলিঙ্গ হয়ে যাবে এই দন্তপুরা। আর সৌভরা হয়ে যাবে রৌকা। তাহলে এটা 4, তাহলে এটা হবে 4-এর হয়ে যাবে সি। তো 5-এর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধা স্পেন্ট ম্যাক্সিমাম নাম্বার অফ রেনি সিজনস, খুব ভালো প্রশ্ন, বর্ষাবাস যাকে বলে বর্ষবাস, রেনি সিজনস অ্যাট শ্রাবস্তি, দ্য ক্যাপিটাল সিটি অফ কৌশল।
গৌতম বুদ্ধ সব থেকে বেশি বর্ষাবাস কাটিয়েছে কোথায়? এই শ্রাবস্তিতে। আর যার কৌশলে ছিল এটা রাজধানী। তাহলে এই উক্তিটা একদম সম্পূর্ণ সঠিক। তারপরে দেখো রিজন দেওয়া আছে, গৌতম বুদ্ধ অ্যান্ড প্রসেনজিৎ দ্য রুলার অফ কৌশলা ওয়ার অফ দ্য সেম এজ। এই যে গৌতম বুদ্ধ আর প্রসেনজিৎ যিনি ছিলেন কৌশলের শাসক, বলা হচ্ছে এটা সেম এজে তারা বিলং করতো। যাক, এটা কিন্তু কারণ হচ্ছে না যে গৌতম বুদ্ধ বর্ষাবাস কাটিয়েছে শ্রাবস্তিতে, কারণ গৌতম বুদ্ধ আর প্রসেনজিৎ সেম এজের ছিল, এটা সম্পূর্ণ কারণ হচ্ছে না। তাহলে দেখো এটা বি হয়ে যাবে, নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, মানে দুটো সত্য কিন্তু এটা কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে না, তাহলে 5-এর হয়ে যাবে বি। তার সাথে তোমরা মনে রাখবে এই যে শ্রাবস্তিতে আমরা দেখলাম বেশি বর্ষাবাস কাটিয়েছে, তাহলে কতবার কাটিয়েছে? 26 টাইমস, 26 বার তিনি কাটায় শ্রাবস্তিতে। আর গৌতম বুদ্ধ ফার্স্ট এই যে রেনি সিজন মানে বর্ষাবাস কোথায় কাটায়? সারনাথ, এটা মনে রাখবে। আর লাস্ট কোথায়? বৈশালীতে, লাস্ট হলো বৈশালী। তাহলে এটা বি হবে। তার সাথে তাহলে তোমার এই তিনটে জিনিস বেশি বসবাস কাটিয়েছে শ্রাবস্তিতে কতবার? 26 বার। প্রথম কোথায় কাটায়? সারনাথে। আর শেষ কোথায় বসবাস কাটায়? বৈশালীতে। তারপরে দেখো 6-এরটা, ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিম অফ কৌটিল্য সন্নিদাতা ওয়াস। এই যে সন্নিদাতা এটা কি সন্নিদাতা? এটা 6-এর একদম সহজ, ইনচার্জ অফ রয়্যাল ট্রেজারি, মানে যারা রাজকীয় কোষাধ্যক্ষের দায়িত্ব ছিল তাদেরকে কি বলা হতো? সন্নিদাতা। এর সাথে আরেকটা আছে দেখবে সমাহর্তা কি? সমাহর্তা হলো পুরো রাজস্ব বিভাগের যিনি হেড ছিলেন। আর এই সন্নিদাতা কে? সন্নিদাতা হলো রাজকোষের, যিনি রাজকোষের দায়িত্ব ছিলেন তিনি হলো সন্নিদাতা। সমাহর্তা হলো পুরো রাজস্ব বিভাগের যিনি হেড ছিলেন তাকে বলা হয় সমাহর্তা। যাক, তাহলে এটা 6-এরটা এ হবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 7-এরটা, হুইচ অফ দ্য ফলোয়িং চৈত্যা হলস অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া ইজ কনসিডার্ড টু বি দ্য আর্লিয়েস্ট। তাহলে সবচেয়ে পুরনো আর্লিয়েস্ট চৈত্য হল কোনটা ছিল? এটা হয়ে যাবে ভাজা। তাহলে ভাজা। দেখো এই যে কাল্লে দেখলে, কাল্লেটা অনেক সময় আসে, এটা হলো সাতবাহনের সাথে রিলেটেড, কাল্লেটা সাতবাহনের সাথে রিলেটেড, তাহলে এটা 7-এর বি হবে। তবে 8-এরটা দেখো, রুলার্স অফ হুইচ ডাইনেস্টি বোর দ্য টাইটেল দেবপুত্র। এই দেবপুত্র টাইটেল কারা, কোন ডাইনেস্টি নিত? এটা হয়ে যাবে কুষাণ। তাহলে 8-এরটা হয়ে যাবে কুষাণ। দেখো এটা কনিষ্ক, মানে কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? কনিষ্ক, যার নিয়ন্ত্রণে থাকতো সিল্ক রুট। যাই এই কনিষ্ক নিজে কি বলতো? দেবপুত্র। আবার অনেক সময় প্রশ্ন আসে এই কনিষ্কের প্রথম রাজধানী কোনটা ছিল? যেটা পেশোয়ার বা পুরুষপুর। আর দ্বিতীয় রাজধানী কোনটা ছিল? যেটা অনেক সময় পরীক্ষা আসে, মথুরা। এটাও তোমরা মনে রাখবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো 9-এরটা, দ্য চাইনিজ ট্রাভেলার ফাইয়েন ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেন অফ চন্দ্রগুপ্তা 2। তাহলে এই যে 9-এরটা, এটা বলা হচ্ছে যে ফাইয়েন যিনি একজন চাইনিজ ট্রাভেলার ছিলেন, তিনি চন্দ্রগুপ্ত দ্বিতীয়র সময় এসেছিলেন। তাহলে এটা একদম সঠিক। তারপরেরটা দেখো, ফাইয়েন মেনশনস চন্দ্রগুপ্ত অ্যাজ রুলিং ফ্রম হিজ ক্যাপিটাল পাটলিপুত্র। এটা সম্পূর্ণ ভুল, কারণ ফাইয়েন কোনো জায়গায় কিন্তু উল্লেখ করেনি যে চন্দ্রগুপ্ত পাটলিপুত্র থেকে শাসন করত। তাহলে এটা ট্রু আর 8টা ফলস। তাহলে 9-এরটা কী হবে? 9-এরটা হয়ে যাবে সি। তারপর দেখো 10-এরটা হলো ফাউন্ডার্স আর সিটি, এর মধ্যে তোমাদের ম্যাচিং করতে হবে। দেখো প্রথম আছে আনঙ্গপাল দিল্লি শহর প্রতিষ্ঠা করে, একদম সঠিক। তারপর হচ্ছে ললিতাদিত্য, যিনি করে কোন শহর? পরিহাসপুর। দেখো এই যে ললিতাদিত্য যিনি একজন কাশ্মীরের শক্তিশালী শাসক ছিলেন, যার নাম ছিল ললিতাদিত্য মুক্তাপীর। যাই হোক, তাহলে এটাও সঠিক, তিনি পরিহাসপুর শহরটা প্রতিষ্ঠা করেন। তাহলে দেখো এইটা দেখো নেক্সট আছে পৃথ্বীরাজ, যিনি হলো আজমের শহর প্রতিষ্ঠা করে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল আছে, এটা এটা নট কারেক্ট, তাহলে এটা ভুল আছে। কারণ রাজেন্দ্র 1, যিনি কোন শহর প্রতিষ্ঠা করেন? গঙ্গাইকোন্ড চোলপুরম। এটা সঠিক, কিন্তু এটা কোনটা সঠিক নয়? পৃথ্বীরাজেরটা সঠিক নয়, 10-এর সি। তবে 11টা দেখো, দ্য কৈবর্ত রিভল্ট অকুয়ার্ড ইন বেঙ্গল ডিউরিং দ্য রেন অফ। এই কৈবর্ত বিদ্রোহটা বাংলার কোন শাসকের সময় হয়েছিল? তাহলে দেখো এটা পাল বংশের শাসকের সময় হয়েছিল, পাল বংশের। তাহলে এটা হবে দ্বিতীয় মহিপাল। তাহলে 11টা হয়ে যাবে সি, দ্বিতীয় মহিপাল। এই যে কৈবর্ত বিদ্রোহটা কে শুরু করেছিল? দিব্য বা দিব্যক। এই কৈবর্ত বিদ্রোহটা শুরু করে দিব্য বা দিব্যক। তারপরে এই কৈবর্ত বিদ্রোহের লিডার কে ছিল? দিব্যকের ভাই রুদ্রক। কে ছিল এরপরে? দিব্যকের ভাই হলো রুদ্রক। তাহলে এটাও তোমরা মনে রাখবে, দিব্যকের ভাই রুদ্রক। আর রুদ্রকের পরে কে ছিল? ভীম। তাহলে 3টে নাম আসে কৈবর্ত বিদ্রোহ লিডারদের মধ্যে, একটা দিব্যক,
তারপরে রুদ্রক, তারপরে হলো ভীম, যারা 25 থেকে 30 বছর রাজত্ব করে, 25 থেকে 30 বছর। তাহলে এটা দ্বিতীয় মহিপালের সময় শুরু হয়। তার সাথে আরেকটা তোমরা মনে রাখবে যে এটা কোথায় উল্লেখ ছিল, সন্ধ্যাকার নন্দীর রামচরিত গ্রন্থে। কোথায় উল্লেখ ছিল? সন্ধ্যাকার নন্দীর রামচরিত গ্রন্থে। আর এই কৈবর্ত বিদ্রোহটা কে দমন করে? এই কৈবর্ত বিদ্রোহটা দমন করে রামপাল। কে দমন করে? রামপাল। এটাও মনে রাখবে, কারণ কৈবর্ত বিদ্রোহটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এটা কে দমন করে? রামপাল, যাকে বলা হয় পাল বংশের তৃতীয় প্রতিষ্ঠাতা। এই রামপালকে কি বলা হয়? পাল বংশের তৃতীয় প্রতিষ্ঠাতা। তাহলে 11টা সি হবে। তারপরে দেখো 12টা, অ্যান ইস্টার্ন চালুক্কা প্রিন্স সাকসিড দ্য চোলা থ্রোন হি ওয়াস। তাহলে এই যে ইস্টার্ন চালুক্য যে সাকসিড করেছিল চোলা থ্রোন, এটা তাহলে কে ছিল সেটা? এটা হলো কুলোতং ওয়ান। তাহলে 12টা হয়ে যাবে কুলোতং ওয়ান। তোমরা না এই চোলদে ক্রোনোলজিটা একটু ভালো করে পড়ে যাবে, কারণ পরীক্ষায় চোলদে ক্রোনোলজিটা, যেমন আগেরটা যেমন পাল বললাম, এই পালটাও আসে, পালদের ক্রোনোলজি, চোলদের ক্রোনোলজি, সেনদের ক্রোনোলজি, এই এনসিয়েন্ট এই ক্রোনোলজিগুলো দেখে যাবে, কারণ সেট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার সাথে নেটও আসে। তাহলে এটা হবে কুলোতং ওয়ান, যে কুলোতং ওয়ান চীনের দিকে দুধ পাঠায়, যেটা আমরা পড়ি কুলোতং ওয়ান চীনের দিকে দুধ পাঠায়। যাই হোক, তাহলে 12টা হয়ে যাবে বি, কুলোতং ওয়ান। তারপরে নেক্সট হলো দেখো আছে 13টা, হুইচ অ্যামং দ্য ফলোয়িং টেম্পলস ইজ রিপোর্টেড টু হ্যাভ সার্ভড অ্যাজ এ সেন্টার অফ হায়ার এডুকেশন। তাহলে দেখো এখানে বলা আছে যে হায়ার এডুকেশন, শিক্ষার কেন্দ্র কোনটা ছিল? তাহলে কোনটা ছিল দেখো, দশাবতার টেম্পল অ্যাট দেওঘর, দেওঘরের দশাবতার টেম্পল, না সাসবাউ টেম্পল অ্যাট গোয়ালিয়র, না সোর টেম্পল অ্যাট মহামল্লপুরম, না ত্রাইপুরস টেম্পল অফ সলতগি। দেখো এটা হয়ে যাবে 13D হয়ে যাবে। এই যে পুরুষ টেম্পল যেটা সলতগিতে আছে, সেটা ছিল হায়ার এডুকেশনের কেন্দ্র। আর তার সাথে তোমরা এটাও একটু মনে রাখবে যে দেওঘর, এই দেওঘরে কোন টেম্পল আছে? দশাবতার টেম্পল। সাসবাউ টেম্পল কোথায় আছে? গোয়ালিয়র, কারণ পরীক্ষা প্রশ্ন আসতেই পারে যে কোনো জায়গায়। এই সোর টেম্পল এটা কোথায় আছে? মহামল্লপুরমে। তার সাথে তোমরা এই ফ্যাক্টগুলো মনে রাখবে। 13 হয়ে যাবে ডি। তারপরে 14টা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশনস ফার্নিশ ইনফরমেশন অ্যাবাউট সিল্ক ওয়েবস। এই যে তন্তুবায়ের উল্লেখ কোন লিপিতে আছে? এটা হবে 14 এ, মান্দাসর ইনস্ক্রিপশন অফ কুমারগুপ্ত। তাহলে কুমারগুপ্তের মান্দাসর লিপিতে আছে এটা, তাহলে 14 এ হবে। তাই দেখো দামোদর কপার প্লেট, যেটা বুধগুপ্তের। তোমরা এটাও মনে রাখবে, অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় যে দামোদর কপার প্লেটটা কার? এটা বুধগুপ্তের। আরেকটা যে বাস্কেরা ইনস্ক্রিপশন, এটা কার? হর্ষের, যেটা হর্ষের সিগনেচার পাওয়া গেছিলো, মানে সাইন পাওয়া গেছিলো এই হর্ষের যে বাস্কেরা ইনস্ক্রিপশন, এটাও তোমরা মনে রাখবে। আর গোয়ালিয়র ইনস্ক্রিপশন কার? মিহির ভোজের। কারণ অনেক সময় দিয়ে দিতে পারে যে গোয়ালিয়র ইনস্ক্রিপশনটা এটা কার, তখন তোমাদের করতে হবে মিহির ভোজ। তাহলে এই ফ্যাক্টগুলো কিন্তু তোমরা সাইডে মনে রাখবে। তারপর 15টা দেখো আছে জৈন তীর্থঙ্কর, আর তাদের কোনটা সিম্বল ছিল, তাদের কোনটা প্রতীক ছিল, তোমাদের ম্যাচিং করতে হবে। তাহলে প্রথমে দেখো আছে শান্তিনাথ। তাহলে শান্তিনাথ যিনি 16তম জৈন তীর্থঙ্কর ছিল, তাহলে তারটা কোনটা হবে? অ্যান্টিলোপ। তাহলে তারটা হবে অ্যান্টিলোপ, যেটা কৃষ্ণসার মৃগ, যেটা হরিণ। তাহলে এটা 1-এর 1 হবে, 1-এর 1। তারপরে মল্লিনাথ যিনি ছিলেন 19তম মল্লিনাথ। এই দেখো এই মল্লিনাথকে না, মানে জৈনদের দুটো ভাগ ছিল, একটা হলো কি শ্বেতাম্বর, একটা হলো দিগম্বর। এবার যারা দিগম্বর ছিল, যারা হলো বিশ্বাস করতো যে কোনো বস্ত্র ধারণ করা যাবে না, তাহলে তাদের মতে কী ছিল যে কোনো মহিলা তো বস্ত্র ধারণ করা ছাড়া তীর্থঙ্কর তো হতে পারবে না, গুরু হতে পারবে না। তাই তারা তাদেরকে মল্লিনাথ বলতো, মানে এটা পুরুষ বলতো। আর যারা শ্বেতাম্বররা কি বলতো? মল্লিনা। শ্বেতাম্বরা একে মহিলা হিসেবে মানতো, কারণ শ্বেতাম্বরা সাদা বস্ত্র ধারণ করতো, একটা মহিলা সাদা বস্ত্র ধারণ করতে পারবে। তাহলে এই মল্লিনাথের কোনটা হবে? এই মল্লিনাথ হবে ওয়াটার জার, যেটা হলো জলপাত্র বা কলস, 19 নম্বর তীর্থঙ্কর। আর এই পার্শ্বনাথ যিনি ছিলেন 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, যার সিম্বল হলো কোথায় আছে? সার্পেন্ট, যেটা হলো ফনাতলা সাপ। আর 24তম তীর্থঙ্কর মহাবীর, যার সিম্বল হলো লায়ন। তাহলে দেখো এই তীর্থঙ্করদের প্রতীকগুলো কিন্তু পরীক্ষা আসে। জৈনদের যে 24টা তীর্থঙ্কর, মানে 24টা যে গুরু, তাদের যেই প্রতীক, তাদের সিম্বলগুলো কিন্তু পরীক্ষা আসে। এবার দেখো তার সাথে তোমরা আরও কিছু মনে রাখবে। 1 নম্বর কে ছিল? 1 নম্বর ছিল ঋষভদেব, বা যাকে বলা হয় আদিনাথ। ঋষভদেব যাকে বলা আদিনাথ, তার কি ছিল? সার। তার ছিল হলো সার, আদিনাথের
সিম্বল। তারপরে 2 নাম্বার, তারটা মনে রাখবে, অনেক জায়গায় আছে 2 নাম্বার অজিতনাথ, 2 নাম্বার ছিল অজিতনাথ, যার সিম্বল হলো হাতি। তাহলে 1 2, তার সাথে আরেকটা 1 2, হ্যাঁ মানে তোমরা এই কটা মনে রাখলে না এর মধ্যে কিন্তু তোমরা পেরে যাবে। 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে দেখলে 16 নাম্বার, 19 নাম্বার, তারপরে 23 24, এগুলো একটু তীর্থঙ্করগুলো যদি ভালো করে তোমরা রাখো তাহলে কিন্তু তোমরা ম্যাচিংয়ে পেরে যাবে। 16টা আছে দ্য রুইন্স অফ সোমাপুরা মহাবীরা হ্যাভ বিন ডিসকভার্ড অ্যাট। এই যে সোমপুরা মহাবীর, এটা কি কোথায় আবিষ্কার হয়েছে? এটা হলো পাহাড়পুরে। তাহলে এটা হয়ে যাবে 16D, পাহাড়পুরে, যেটা হলো পাল রাজাদের সময়, পাল বংশ যখন শাসন করতো সেই সময় এটা পাওয়া গেছে। তারপর হলো 17টা, এখানে টেম্পলস আর বিল্ডার্স, তাদের ম্যাচিং করতে হবে। 17টা দেখো, 17টা এটা হবে, দেখো প্রথমে আছে লক্ষ্মণ টেম্পল, যেটা খাজুরাহোতে, সেটা হয়ে যাবে যশোবর্মন। তাহলে এটা হয়ে যাবে যশোবর্মন। তারপরে আছে মল্লিকার্জুন টেম্পল, যেটা পট্টডাকলে আছে, মল্লিকার্জুন টেম্পল, এটা হয়ে যাবে ত্রৈলোকা মহাদেবী, যেটা কে প্রতিষ্ঠা হচ্ছে? ত্রৈলোকা মহাদেবী। আর সঙ্গমেশ্বরা টেম্পল পট্টডকলে যেটা আছে, সেটা কে প্রতিষ্ঠা করেছে? সেটা প্রতিষ্ঠা করেছে হলো এই যে বিজয়াদিত্য। তাহলে এটা কে প্রতিষ্ঠা করেছে? বিজয়াদিত্য। আর লাস্টে দেখো বিশ্বনাথ টেম্পল খাজুরাহোতে, এটা কে প্রতিষ্ঠা করে? এটা প্রতিষ্ঠা করে হলো ধাং। দেখো তাহলে তোমরা এই যে প্রতিষ্ঠা, এগুলো কিন্তু একটু মুখস্থ করে নেবে, কারণ ডাইরেক্ট হিসেবে অনলাইন হিসেবে প্রশ্ন আসতে পারে। আর তার সাথে এটাও মনে রাখবে যে লক্ষ্মণ টেম্পল কোথায় আছে? খাজুরাহোতে। তারপর মল্লিকার্জুন টেম্পল কোথায় আছে? পট্টডাকলে। সঙ্গমেশ্বর টেম্পল কোথায় আছে? পট্টডাকলে। বিশ্বনাথ টেম্পল কোথায় আছে? খাজুরাহোতে। কারণ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর এই প্রতিষ্ঠাগুলো একটু তোমরা দেখে যাবে। তাহলে 17টা কী হয়ে যাবে? 17টা হয়ে যাবে ডি। 18টা দেখো কি বলেছে? হু কল্ড হিমসেলফ কলিকাল বাল্মীকি। কলিকাল বাল্মীকি কে নিজেকে বলেন? এটা হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। যে সন্ধ্যাকর নন্দীর কোন গ্রন্থ ছিল? রামচরিত। যেখানে কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে রামচরিত গ্রন্থে আমরা কিসের উল্লেখ পাই? কৈবর্তবৃত্তের, কৈবর্ত রিবেলটা আমরা উল্লেখ পাই। এটার সন্ধ্যাকর নন্দী যিনি রামচরিত, আর রামচরিত যদি মানস হতো তাহলে সেটাকে তুলসীদাস। অনেক সময় এটা কিন্তু গুলিয়ে ফেলে, তাহলে এটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। তবে 19এরটা দেখো আছে কোনটা নট কারেক্টলি ম্যাচ। তোমরা পরীক্ষার সময় এটা কিন্তু চোখে বারবার করে এই নট নেগেটিভ, এটা কিন্তু মাথায় নিয়ে নাও যে নেগেটিভ, জীবনে কিন্তু নেগেটিভ প্রচুর আসছে। যাই হোক, এই নট কিন্তু চোখে দেখবে, কিন্তু এই নটের জন্য অনেক সময় 2-3টা প্রশ্ন কিন্তু ভুল হয়ে যায়। আর অনেক সময় একটা প্রশ্নের জন্য কিন্তু অনেকে পাস করা যায় না, অনেক সময় এরকম হয়ে যায়। দেখো তাহলে 19এরটা মিনাজুস সিরাজ, তবাকতি নাসিরি, তারপরে আছে শামসি সিরাজ। দেখো এটা দেখো কাফি খান মুন্তাকাবুল লুবাব, এটা একদম সঠিক আছে। তারপরে নিজামুদ্দিন আহমেদ তবাকতি আকবরী, এইটাও একদম সঠিক আছে। নিজামুদ্দিন আহমেদ লিখেছিল তবাকতি আকবরী। আর শামসে সিরাজ, এটা তাজুল মাসির, এটা একদম ভুল, কারণ তাজুল মাসির কে লিখেছিল? হাসান নিজামি। এটা হয়ে যাবে হাসান নিজামি, তাজুল মাসির। আর মিনাজুস সিরাজ হলো তবাকতি নাসিরি, একদম সঠিক। আর তার সাথে তোমরা এটা মনে রাখবে যে এই শামসে সিরাজ আফিফ তিনি কোনটা লিখেছিল? তিনি লিখেছিল তারিক-ই ফিরাজ শাহী। মানে এই তাজুল মাসিরটা এটা কার লেখা? হাসান নিজামির। আর শামসে সিরাজ তিনি কি লিখেছিল? তারিক-ই ফিরাজ শাহী। কিন্তু দেখো এই যে তারিক-ই ফিরোজ শাহী, এটা কিন্তু একটু ভালো করে বুঝে রাখো। তারিক-ই ফিরোজ শাহী আমরা আরেকটা নাম উল্লেখ পাই, কার নাম উল্লেখ পাই? জিয়াউদ্দিন বান্নি। অ্যাকচুয়ালি কী হয়েছে দেখো, জিয়াউদ্দিন বান্নি যতটা লিখেছিল, বান্নি মানে যতটা শেষ করেছিল এই তারিক-ই ফিরোজ শাহী, সেখান থেকে শুরু করেছিল কে? এই শামসে সিরাজ আফিফ। তাই তারিক-ই ফিরোজ শাহীর সাথে দুটো নাম উল্লেখ পাওয়া যায়, একটা হলো জিয়াউদ্দিন বান্নি আর একটা হলো এই শামসে সিরাজ আফিফ। তাহলে এই যে রাইটারদের বইয়ের নামগুলো মিডিয়েভেলের সময়, মধ্যযুগে, এগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ রাখবে, কারণ এটা কিন্তু পরীক্ষা খুব আসে। 20 প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কারেক্ট। হ্যাঁ, তাহলে এই 19এরটা কোনটা হবে? আমি তো বলে দিয়েছি, তার ওখানে দাগিয়ে দিই। 19এরটা হবে বি, তাজুল মাসির, কে লিখেছিল? হাসান নিজামি। এই 20টা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ নট এ কারেক্ট অ্যাসেসমেন্ট। তাহলে দেখো এটা কোনটা ভুল আছে? দ্য ব্যাটেল অফ তালিকোটা ইজ ওয়ান অফ দ্য ডিসিসিভ ব্যাটেলস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। এটা একদম সঠিক যে তালিকোটা যুদ্ধ 1565 সালে হয়। বিজয়নগর রাজ্যের রাজা ছিল তখন কে? সদাশিব রায়, কিন্তু তার মন্ত্রী রাম রায় যিনি নেতৃত্ব দিয়েছিল। আর ওদিকে ছিল বাহমনি সাম্রাজ্যের 4টা রাজ্য, বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর, বিদর, কিন্তু ওখানে বেরার অংশগ্রহণ করেনি। অনেক সময় আছে যে তালিকোটা যুদ্ধে কোন বাহমনি সাম্রাজ্যের কোন রাজ্যটা অংশগ্রহণ করেনি, যেটা হলো বেরার। কিন্তু বাকি বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর,
ওই বিদর এরা অংশগ্রহণ করেছিল এই 1565 সালে। আর এখানে যে সদাশিব রায়ের মন্ত্রী ছিল রাম রায়, তাকে কিন্তু হত্যা করা হয় যুদ্ধ শেষে। আর এই তালিকোটার যুদ্ধের পরেই কিন্তু বিজয়নগর সাম্রাজ্য কিন্তু পতনটা শুরু হয়ে যায়। যাই হোক, তাহলে প্রথম উক্তিটা একদম সঠিক। নেক্সট উক্তি বিটা আছে, দ্য ব্যাটেল ডিড ভিটাল ড্যামেজ টু দ্য বিজয়নগর এম্পায়ার, এটাও একদম সঠিক। তারপরে দেখো নেক্সট সিয়েরটা, রঙ্গ থ্রি ওয়াজ দ্য লাস্ট ইম্পর্টেন্ট রুলার অফ বিজয়নগর। হ্যাঁ, তৃতীয় রঙ্গ তিনি একজন উল্লেখযোগ্য রাজা ছিল। কিন্তু দেখো চারেরটা দেখো, কৃষ্ণদেব রায় ডায়েড ইন 1540। দেখো এইটা দেখো সম্পূর্ণ ভুল আছে, কারণ কৃষ্ণদেব রায় তিনি মারা যায় কত সালে? 1530। তোমরা কিন্তু এই কৃষ্ণদেব রায় একটু ভালো করে পড়ে যাবে, কারণ পরীক্ষা কিন্তু কৃষ্ণদেব রায় থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে 20 অ্যান্সার কোনটা হয়ে যাবে? 20 অ্যান্সার একদম সহজ, ডি। তারপরে নেক্সট 21-এরটা, হোয়াট ওয়াজ পোলাজ। এটা দেখো আগেরবারও কিন্তু এরকম এসেছিল, একটার মধ্যে কিন্তু ছিল পোলাজ না পরতি, যে আলোচনা করেছিলাম 15-তে। তাহলে দেখো কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ওই কনসেপ্টটি কিন্তু আসে, তোমরা কিন্তু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবে। তাই তোমাদের POIQ-টা করাটা জরুরি। যারা সেট দিচ্ছ, যারা অবশ্যই তো সেটের প্রিভিয়াস ইয়ার দেখবে, যারা নেট দিচ্ছ তাদের তো দেখতেই হবে অবশ্যই। যত প্রশ্ন ডিসকাস করবে, যত এক্সপ্লেন আলোচনা করে নিজে দেখবে, তত কিন্তু তোমাদের কনসেপ্টটা কিন্তু আরও ক্লিয়ার হবে। দেখো হোয়াট ওয়াজ পোলাজ, এটা কি হবে? পোলাজ ল্যান্ড রেগুলারলি ইন কাল্টিভেশন। হ্যাঁ, যে জমিতে কি রেগুলারলি কাল্টিভেশন হয়, এটা হবে বি। দেখো জাপ্তি প্রথা অনুসারে 4টা জমি ছিল, 4টা ভাগে ভাগ করা হতো। কি একটা পোলাজ, যেটা এটা হবে ল্যান্ড রেগুলারলি ইন কাল্টিভেশন। আরেকটা কি ছিল? আরেকটা ছিল পরতি, যে জমিতে 1-2 বছর পর চাষ করা যেত, যেটা হলো পরতি। আরেকটা ছিল চাচর, যে জমিতে 3-4 বছর পর চাষ করা যেত, চাচর। আরেকটা হলো বাঞ্জার, যে জমিতে 5 বছর বা তার পরবর্তী সময় বা তার 5 বছর বা তার অধিক সময় পর চাষ করা যেত, সেটা ছিল বাঞ্জার। তাহলে পোলাজ, পরতি, চাচর, বাঞ্জার, এই কনসেপ্টগুলো একটু তো মাথার মধ্যে রাখবে। তারপরে দেখো এটা তো হয়ে যাবে 21-এরটা বি। তারপরে নেক্সট দেখো, নেক্সট হলো 22-এরটা, হুইচ ওয়ান অফ দিস ইজ নট দ্য, সরি দেখা যাচ্ছে না, দেখো হুইচ ওয়ান অফ দিস ইজ নট দ্য ওয়ার্ক অফ আমির খসরু। দেখো এই আমির খসরু কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমির খসরু পরীক্ষা কিন্তু এই আমির খসরু থেকে কিন্তু পরীক্ষা প্রচুর আসে। 22-এর বি। তাহলে 22-এরটা দেখো, এটা কি বলা আছে? আমির খসরুর মানে কোনটা লেখা না? তা দেখো কিরান উস সাদাম, এটা কিরানুস সাদেন বা এটা সাদেন হয়। তাহলে দেখো এটা কে লিখেছে? কিরানুস সাদেম, আমির খসরু, একদম সঠিক। মিফতাউল ফুতুও, এটা আমির খসরু, একদম সঠিক। আশিকা, এটা আমির খসরুর। কিন্তু দেখো যেটা লাস্ট আছে তহকিক ই হিন্দ, এটা কার ছিল? এটা ছিল আল বিরুনি, এটা ছিল আল বিরুনি, এটা মনে রাখবে। তহকিক হিন্দ হলো আল বিরুনি। তাহলে এটা হয়ে যাবে যেটা নট কারেক্ট ম্যাচিং, তাহলে 22-এরটা হয়ে যাবে ডি। দেখো আমির খসরু আরও কিছু বই ছিল, এটা মিফতাউল ফুতু, আরেকটা ছিল খাজাইনুল ফুতুও, তারপরে নূর সিফর, তারপরে তুগলক নামা। এই আমির খসরু বইয়ের নামগুলো কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখবে, এই বই কী কী বই লিখেছিল। দেখো এই দেখো কিরানুস সাদেন, তাহলে দেখো এই কিরানুস সাদেন, আরেকটা আছে মিফতাউল ফুতুও, একটা খাজান। তাহলে দেখো এই কিরানুস সাদেনটা আমির খসরু কত সালে লিখেছিল? 1289-তে। এটা তোমরা মনে রাখতে পারো, কারণ আমির খসরু থেকে তো ভালো করে আসে একটু ডিটেলস। দেখো 1289-তে এসেছিল, যেটা কাইকুবাত, যেটা আমরা দেখলাম ওই দাস বংশের সুলতান ছিলেন কাইকুবাত, আরেকজন ছিল বুগরা খান। তাদের সাথে একটা দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, সেটাই কিরানুস সাদেনে উল্লেখ আছে। একটা হলো এই মিফতাউল ফুতুও, এই মিফতাউল ফুতুও যেটা লিখেছিল আমির খসরু 1291-তে। যেটা আমির খসরু কত সালে লিখেছিল? 1291-তে মিফতাউল ফুতুও। এই মিফতাউল ফুতুতে কী ছিল? যেখানে ছিল মালিক চজ্জুর বিদ্রোহ, মালিক চাজ্জু, যেটা জালাউদ্দিন খলজির সময় মালিক চাজ্জু, এখানে ছিল মালিক চাজ্জুর বিদ্রোহ আর জালাউদ্দিন খলজির বর্ণনা। তাহলে কোনটায়? এই মিফতাউল ফুতুওতে। তারপরে দেখো আশিকা, যেটা লিখেছিল 1315-তে আমির খসরু, আশিকা। আরেকটা ছিল নূর সিফহর, নূর সিফেহর। দেখো এই নূর সিফেহরটা লিখেছিল 1318-তে। এই নূর সিফেহরতে কী উল্লেখ ছিল বলতো? খুব ইন্টারেস্টিং। এই যে ভারতে যে এত সৌন্দর্য, বিভিন্ন জিনিস আছে, পাহাড় পর্বত নদী, এই নূর সিফেহরে কিন্তু ভারতের সৌন্দর্য উল্লেখ ছিল। তাহলে বুঝতে পারলে নূর সিফেহর। আরেকটা তোমরা মনে রাখতে পারো, আরেকটা কি, এটা ছিল মিফতাউল ফুতুও, যেটা আমির খসরু। আরেকটা ছিল খাজাইনুল ফুতুও, আমির খসরু।
দেখো এই খাজানুল ফুতুহতে কী ছিল বলো তো, যেখানে ছিল আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানের বর্ণনা। তাহলে আলাউদ্দিন খলজির কী ছিল, দক্ষিণ ভারত অভিযানের বর্ণনা। আর আরেকটা আছে তুগলক নামা, যেটা আমির খসরুর শেষ মসনবি। এই কিরানুস সিদন হলো প্রথম মসনবি, আর শেষ মসনবি কোনটা, এই তুগলক নামা। তাহলে এটা আমির খসরু, একটু তোমরা ভালো করে যদি আমির খসরু এগুলো একটু দেখে যাবে, কারণ নেটে তো এখান থেকে অনেক প্রশ্ন আসে, আর সেটাও তো আসবে যদি সহজ প্রশ্ন আসে বইয়ের নাম আসবে, আর বইতে কী ছিল সেটাও আসতে পারে। তাহলে যাই হোক 22-এরটা কী হয়ে যাবে, 22-এরটা হয়ে যাবে ডি। তারপরে 23-এরটা দেখো একদম সহজ প্রশ্ন, ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ডাইনেস্টি অফ বিজয়নগর। এখানে আমাদের ক্রোনোলজি ম্যাচিং করতে হবে। দেখো তাহলে প্রথম হচ্ছে দেখো সঙ্গম, তাহলে আমাদের এটা কোনটা হবে, প্রথম হলো সঙ্গম, যিনি হরিহর বুক্কা দুই ভাই মিলে প্রতিষ্ঠা করে এই বিজয়নগর সাম্রাজ্য। তাহলে সঙ্গম ডাইনেস্টি 1336 থেকে 1486। আর তারপরে আসবে শালুক, শালুক 1486 থেকে 1505, একটু তোমরাও মুখস্থ রাখবে, যেটা নরসিংহ শালুক প্রতিষ্ঠা করে। তারপরে আসে তুলুপ হলো বীর নরসিংহ প্রতিষ্ঠা করে, এটা হলো 1505 থেকে 1570, 1505 থেকে 1570। তারপরে আসে আরবিরু, যেটা তিরুমল প্রতিষ্ঠা করে, কত সাল থেকে কত সাল, 1570 থেকে 1672। অ্যাকচুয়ালি ডেট হলো 1672। তাহলে 1336-এ প্রতিষ্ঠা হয়, আর 1672 পর্যন্ত এই বিজয়নগর সাম্রাজ্য ছিল। আর লাস্ট দুটো প্রশ্ন, তারপরে আমি নেক্সট পার্টে আলোচনা করব। দেখো তাহলে 24-এরটা হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট রিলেটিং টু সুফিজম। তাহলে কোনটা কারেক্ট না, মানে কোনটা ভুল আছে। সুফি মিস্টিনিজম ফর দ্য ডকট্রিন অফ ওয়াহদাতুল হুজুদ, এটা একদম, এটা দেখো আগেরটা ওয়াহদাতুল হুজুদের কনসেপ্ট কিন্তু ছিল, যারা ওই টুয়েরটা সেম প্রশ্ন দেখো এখানে ঘুরিয়ে ফিরে আসছে। তাহলে দেখেছো কীরমভাবে ইনডাইরেক্টলিভাবে কোশ্চেন ঘুরিয়ে আসে, এটা একদম তাদের একটা বিশ্বাস ছিল ওয়াহদাতুল হুজুদ একটা কনসেপ্ট সুফিদের, এটা একদম সঠিক আছে, সঠিক আছে। তাহলে দেখো তারপরে নেক্সট আছে দ্য প্র্যাকটিস অফ স্পিরিচুয়াল। এটা দেখো এটা কি আছে, দেখো সুফিজমের মধ্যে বলা আছে, দেখো যেখানে বলা আছে প্রিভেলেন্ট ছিল না, কিন্তু এতে ছিল, মানে একটা আধ্যাত্মিক এই টাইপটা আসে। তাহলে এটা সহজে কিন্তু বোঝা যাচ্ছে, এটা 24-এরটা কী হবে, 24-এরটা হয়ে যাবে বি। এটা ভুল আছে, কেন দেখো নেক্সট আছে সামা ফর্ম ওয়ান অফ দ্য পপুলার মোডস অফ ইনভোকেশন অফ গড। এই সামা যেটা সঙ্গীতকে বলা হতো, এই যে সঙ্গীতের মাধ্যমে যে ঈশ্বরকে পাওয়া যেত, এটা একদম সঠিক, যেটা কানেক্টেড ছিল, সিএরটাও সঠিক, সামা, এটাও কিন্তু তোমরা মনে রাখবে, সামা ওয়াদাত আল হুজুদ এগুলি কি। তারপরে নেক্সট দেখো লেখা আছে দ্য সুফিজ ইন আইডিয়া অ্যাকসেপ্টেড আইডিয়াস অ্যান্ড প্র্যাকটিসেস ফ্রম বেদান্ত অ্যান্ড যোগা। এই যে আইডিয়াটা এসেছিল, এই যে সুফিদের আইডিয়াটা কোথায় থেকে, বেদান্ত আর যোগা থেকে। তাহলে এইটা একদম সঠিক। আর তার সাথে তোমরা এইগুলো একটু কিন্তু ভুলে, এইটা অ্যান্সারটা হয়ে যাবে বি। কিন্তু এই যে ওয়াদাতাল উজুদ, সামাটা, তারপরে এই সুফি আইডিয়াটা কোথা থেকে এসেছে, এগুলো একটু মাথায় রাখবে। 25-এরটা দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, কোনটা তাহলে ভুল আছে। হরিয়ার করোনেশন ইজ প্লেস ইন অ্যাট 1336, এটা একদম সঠিক। তারপরে নেক্সট দেখো 25-এরটা নেক্সট হলো দ্য স্ট্রাগল বিটুইন বিজয়নগর অ্যান্ড দ্য সুলতান অফ মাদুরাই লাস্টেড ফর 4 years, এটা একদম ভুল। এই যে বিজয়নগর আর মাদুরাই সুলতানের মধ্যে যেটা স্ট্রাগল হচ্ছিল, এটা কিন্তু 4 year না, এটা অনেক বছর ধরে হয়। তাহলে এটা সহজে বোঝা যাচ্ছে, এটা 25-এরটা বি হবে, 25-এরটা বি। আর এটা সঠিক আছে, দ্য বাহমনি কিংডম কেম ইনটু এক্সিস্টেন্স ইন 1347। এই যে বাহমনি সাম্রাজ্য 1347-এ কে প্রতিষ্ঠা করে, আলাউদ্দিন হাসান বাহমন শাহ, এটা একদম সঠিক। আর নেক্সট আছে দ্য অ্যালায়েন্স অফ দ্য বাহমনি কিংডম অ্যাট ওয়ারাঙ্গল লাস্টেড ফর ওভার 50 years, এটাও সঠিক। তাহলে 25-এরটা হবে বি, আর আগেরটা ছিল এটাও বি। তাহলে আশা করি তোমাদের ভিডিওটা যদি হেল্পফুল হয়, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো। আর যদি অবশ্যই নেট পার্টে তোমাদের ভিডিও দরকার, আর যদি তোমাদের কিছু সাজেশন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর যারা চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর একটু ভিডিওগুলো শেয়ার করবে। অবশ্যই আমি তোমাদের যথেষ্ট সাহায্য করে যাব। তোমাদের কী ধরনের কী সাজেশন দরকার সেটা অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।